আপনি যে জায়গাটিতে থাকেন কিংবা আপনি যে বাড়িটিতে বসবাস করেন, সেটিকে যদি একেবারে বসবাসের অযোগ্য মানে ওয়ার্স্ট প্লেস হিসাবে চিহ্নিত করা হয়, কেমন লাগবে আপনার? কি মনে হবে আপনার বলেন তো? বাংলাদেশের রাজধানী শহর ঢাকা বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর শীর্ষস্থানে উঠে এসেছে। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট লিভেবল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এই খবরটি শোনার পর আপনার কেমন লেগেছে? অবশ্যই এটি যে নতুন তা না, গত কয়েক বছর ধরেই আসলে একেবারে বসবাসের অযোগ্য শহরের যে শীর্ষ তালিকা, সেই তালিকায় অবস্থান করছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। তা থেকে যে খুব বেশি হেরফের হয়েছে তা নয়। এবার ২০২৬ সালেও আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবার বরং আরও একটু খারাপ হয়ে পেছনের দিক থেকে ওয়ার্স্ট লিস্টের ফার্স্ট থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। হ্যাঁ, লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ তাদের যে ২০২৬ সালের গ্লোবাল লাইভেবল ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান হচ্ছে ১৭১। ঢাকার নিচের দিকে আছে যুদ্ধবিধ্বস্ত ত্রিপলি এবং দামেস্ক। দর্শক, গত কয়েকদিন ধরে আপনারা খেয়াল করবেন যে জুলাই, তারপরে কী সব গালিগালাজ, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা জায়গায় তুমুল আলোচনা সমালোচনা আছে। কিন্তু রাজধানী শহর ঢাকার এই যে একটা অবস্থা, একটা অসম্মানজনক অবস্থা, সেটি নিয়ে কোথাও কি তেমন আলোচনা দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় পোস্টের মানে ক্রিয়া প্রতিক্রিয়ার বন্যা বয়ে গেছে, এমনটি কি ঘটেছে? এমনটি কিন্তু ঘটেনি। অনেকটা যে এই বিষয়টি যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন আমার দেশের রাজধানী শহরটাকে একেবারে বসবাসের অযোগ্য শহরের শীর্ষস্থানে নিয়ে গেছে, সেটি নিয়ে আমাদের কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, কোনো একেবারে আমাদের গায়ে লাগেনি। কেন এই অবস্থা তৈরি হলো, এর জন্য দায় কার, কোন রাজনৈতিক দলের, এখনকার সরকার কি করছে, কি করতে পারে, কিংবা ভবিষ্যতের পরিকল্পনা কি, এইসব নিয়ে নাগরিকের মনে প্রশ্ন উঠবার কথা, আলোচনা হবার কথা। কিন্তু আমরা আসলে সেই জিনিসগুলো দেখিনি। যাই হোক, কিন্তু দর্শক, আপনার মনে কি প্রশ্নটি জাগেনি বা জাগে না যে ঢাকার অবস্থানটা এত নিচে কেন? কিংবা যেই সূচক এই ঢাকার অবস্থানটাকে এত নিচে নিয়ে গেছে, সেই সূচকটা আসলে কিভাবে তৈরি হয় এবং বাংলাদেশ আসলে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি একটু সামান্য আলোকপাত করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা গবেষণা সংস্থা, যারা প্রতি বছর বিভিন্ন শহরের জীবনযাত্রার মান মূল্যায়ন করে। ২০২৬ সালে তাদের যে প্রতিবেদনটি ১৭৩টি শহরকে ৩০টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এই ৩০টি সূচককে আবার ৫টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে শহরগুলোতে স্থিতিশীলতা বা নিরাপত্তা কতটুকু আছে, স্বাস্থ্যসেবার অবস্থাটা কী, সংস্কৃতি ও পরিবেশটা কেমন আছে সেখানকার, শিক্ষার অবস্থা কী, অবকাঠামোর অবস্থা কী। এই যে স্থিতিশীলতা বা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই ৫টি বিষয়ের সমন্বয়ে নির্ধারণ করা হয় একটি শহর বসবাসের কতটা যোগ্য কিংবা কতটা অযোগ্য। এখন ইআইইউর প্রতিবেদনে দেখা গেছে ঢাকার সামগ্রিক স্কোর, তারা ঢাকার যে স্কোরটি করেছে সেটি হচ্ছে মাত্র ৪২। এবং ঢাকার সবচাইতে দুর্বল দিক হলো অবকাঠামো, যেখানে ঢাকার স্কোর মাত্র ২৭। তবে শিক্ষা খাত তুলনামূলক ভালো স্কোর করেছে, কিন্তু আন্তর্জাতিক মানের তুলনায় সেটা যে খুব বেশি শক্তিশালী তা নয়। কিন্তু কেন এই অবস্থা? এই নিয়ে যে তথ্যগুলো উঠে এসেছে, সেই তথ্যগুলোতে বলা হয়েছে আসলে ঢাকার তীব্র যানজট। প্রতিদিন হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে নষ্ট করে, অপচয় করে।
তারা সেখানে আটকে থাকতে বাধ্য হন। তারপরে ঢাকা শহরটা গড়ে উঠেছে আসলে, মানে যে নগরায়নটা হয়েছে সেটা হয়েছে একেবারে অপরিকল্পিতভাবে, যার যেখানে খুশি যেভাবে খুশি সেভাবে দালান তুলেছেন, সেভাবে রাস্তাঘাট করেছে, সেভাবে অবকাঠামো গড়ে তুলেছে। ফলে একটা শহরের যে একটা সুবিন্যস্ত অবস্থা থাকে সেটি সেইভাবে আসলে ঢাকা শহর গড়ে ওঠেনি, কিংবা ঢাকা শহরের পরিবর্ধন কিংবা যে সম্প্রসারণগুলো হয়েছে সেগুলো হয়নি। আবার ঢাকার বসতি যত হারে বেড়েছে, জনসংখ্যা যেভাবে বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তাঘাট, গণপরিবহন, পানি, পয় নিষ্কাশন ব্যবস্থা, এই যে জরুরি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর কোনো ডেভেলপমেন্ট হয়নি। আর থার্ড হচ্ছে বায়ু দূষণ। এখন তো ঢাকার পত্রপত্রিকার একটা নিয়মিত আইটেম হয়ে গেছে যে বায়ু দূষণ, আজকে ঢাকার বায়ু কেমন, কিংবা বিশ্বের কোন সব, মানে প্রসঙ্গক্রমে এভাবেও আসে অনেক সময় যে সবচেয়ে দূষিত শহর কোনটি, এবং সবচেয়ে দূষিত শহর কোনটি বায়ু দূষণের দিক থেকে সেই রিপোর্ট করতে গেলে প্রায়শই দেখা যায় ঢাকার নামটাই সেখানে থাকে। তো এতগুলো বৈশিষ্ট্য যে শহরের আছে, সেই শহর বসবাসের যোগ্য বিবেচনায় কেন মানে ভালো স্কোর করবে? আর চতুর্থ যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হচ্ছে স্বাস্থ্যসেবা ও নগর ব্যবস্থাপনায় বৈষম্য। নগর ব্যবস্থাপনাটা তো সায়েন্টিফিক ওয়েতে বা মানে জনস্বাস্থ্যকে বিবেচনায় রেখে সেটি করা হয়নি। আর স্বাস্থ্যসেবার অবস্থা তো আলাদা করে আলোচনা করার দরকার নেই, কারণ আপনারা যারা ঢাকা শহরে থাকেন কিংবা ঢাকার আশেপাশের শহর থেকে বা বাংলাদেশের অন্যান্য শহর থেকে যারা ঢাকা শহরে আসেন, তারা জানেন যে সেবা মূলত ঢাকা কেন্দ্রিক, মূলত শহর কেন্দ্রিক, কিন্তু অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক। কিন্তু সেই ঢাকা কেন্দ্রিক হওয়া সত্ত্বেও ঢাকার স্বাস্থ্যসেবার অবস্থাটা খুবই নাজুক, অন্তত এই আন্তর্জাতিক গবেষণায় সেটি বেরিয়ে এসেছে। এখন আমরা না হয় একেবারে নিচের দিকে চলে গেলাম ঢাকা শহরে, আমাদের তো একটু জানার আগ্রহ থাকতেও পারে যে বিশ্বের কোন শহরগুলো আসলে বসবাসের দিক থেকে মানে শীর্ষস্থানে, বাসযোগ্যতার দিক থেকে শীর্ষস্থানে আছে। সেখানে আছে ভিয়েনা, সবচেয়ে শীর্ষে আছে আবারও, তার মানে কোপেনহেগেন আগেও ছিল, আবারও কোপেনহেগেন একেবারে শীর্ষে বাসযোগ্য শহর হিসেবে উঠে এসেছে। তারপর পরে আছে ভিয়েনা, জুরিক, মেলবোর্ন, জেনেভা, সিডনি। এখন এই যে শহরগুলো তারা বসবাসযোগ্যতার দিক থেকে একেবারে শীর্ষে উঠে এসেছে, তাদের কি এমন আছে যে কারণে এই শহরগুলোকে নির্ধারণ করা হয়েছে বসবাসের একেবারে যোগ্য দেশ হিসাবে? উন্নত গণপরিবহন। একটা দেশের গণপরিবহন কেমন, পাবলিক কত দ্রুত সময় বাঁচিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, তার উপর ডিপেন্ড করে ওই শহরটা কতটা সুস্থ শহর, কতটা বসবাসের যোগ্য শহর, কতটা ভালো শহর। এইসব দেশগুলোতে এই গণপরিবহন একটা ব্যবস্থা তারা গড়ে তুলেছে, তারা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলেছে, বোথ ইন গণপরিবহন এবং সামগ্রিকভাবে শহরের আশেপাশে। আপনি ঢাকা শহরের আশেপাশে পরিচ্ছন্নতার দিকটা একটু বিবেচনা করুন তো। কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা, যে এইসব উন্নত দেশগুলোর মানে বসবাসের দিক থেকে যারা শীর্ষস্থানে এসেছে, তাদের কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, এবং নগর উন্নয়ন এবং করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আর নগরের সেবা অত্যন্ত অত্যন্ত প্রো পিপল। আমরা তো প্রো পিপল সেবা কাকে বলে সে বিষয়টি বোধহয় ভুলতেই বসেছি। এখন প্রশ্ন হচ্ছে দর্শক, এই যে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এরকম একটি র্যাঙ্কিং প্রতি বছরই করে, এবং সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বরাবরই মানে ওয়ার্স্ট হিসাবে উপরের দিকে থাকে, আর ভালোর দিক থেকে একেবারে নিচের দিকে থাকে। এই যে বিষয়টা, এর কি কোনো আসলে সিগনিফিক্যান্সটা কি দর্শক? এটি যে কেবল একটা র্যাঙ্কিং, এটি যে কেবল একটা তালিকা করা, তালিকার উপরে থাকলো না নিচে থাকলো বিষয়টি তা না। এটি আসলে একটি বার্তা বাংলাদেশ সম্পর্কে বিশ্বের মানে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা, পর্যটকরা যারা বাংলাদেশে ঘুরতে যাবে, ঘুরতে গিয়ে সেখানে বিনিয়োগ করবে বা পয়সা খরচ করবে, তারা তারা বাংলাদেশকে কীভাবে দেখে, সেই জন্য একটা বার্তা এটি। এখন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যখন এরকম একটি মানে র্যাঙ্কিং করে বাংলাদেশকে একেবারে ওয়ার্স্ট কান্ট্রি হিসাবে চিহ্নিত করে দেয় আন্তর্জাতিকভাবে,
তখন কোনো পর্যটক বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে তো 100 বার ভাববার কথা, তাই না? কেউ ব্যবসা করার ক্ষেত্রে তো 100 বার ভাববার কথা। আর যিনি বিনিয়োগ করবেন, যিনি তার পুঁজির নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তিনি কেন বাংলাদেশকে তার বিনিয়োগের জন্য প্রায়োরিটি তালিকায় রাখবেন? কিংবা তালিকায় বা কেন রাখবেন? যেই শহরটা হচ্ছে, যে দেশের রাজধানী শহরটাই, খোদ রাজধানী শহরটাই হচ্ছে বসবাসের অযোগ্য শীর্ষ, মানে তৃতীয় দেশ। এখন এই যে অযোগ্য দেশ হচ্ছে, বা এর আগেও হয়েছে, আওয়ামী লীগের শাসন আমলে হয়েছে, এই দুর্নাম কিংবা এই যে নিচের অবস্থায় আমরা আছি, একটা বসবাসের অযোগ্য শহরে পরিণত করে ফেলেছে আমাদের রাজধানী শহরটাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কি কোনো চেষ্টা করেছি? কতটা চেষ্টা করেছি? সরকারের কি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? আচ্ছা, পরিকল্পনা তো অনেক পরের কথা, প্রথম তো হচ্ছে ভাবনা। সে ভাবনা কি আছে? এই যে ধরেন, এই রিপোর্টে প্রকাশিত হবার পর কেউ, মানে সরকারের তরফ থেকে কিংবা বিরোধী দলের তরফ থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে কেউ কি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেছে? কেউ কি কোনো বলেছে যে ভাই আমরা খুব লজ্জা পেয়েছি, এরকম একটা আন্তর্জাতিক একটা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রাজধানী শহরের এত খারাপ অবস্থা বা খারাপ চিত্র দেখে আমরা লজ্জা পেয়েছি? সরকারের, বিরোধী দলের কেউ কি বলেছেন? তারা কেউ কি বলেছেন যে না, আমরা আসলে ঢাকা শহরটাকে ঠিক করব, বসবাসের যোগ্য করে তুলব? আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করেন, আপনারা যারা ওই কী সব অশ্লীলতা নিয়ে কত বেশি অশ্লীল কথাবার্তা বলতে পারেন তার প্রতিযোগিতা করেন, আপনাদের কাছে কি এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে রাজধানী শহরটা কেন বসবাসের এত অযোগ্য হয়ে উঠলো? এই প্রশ্নটা তুলতে হবে, এটি নিয়ে কথা বলতে হবে। ভাবেন তো একবার। দর্শক, শেষ করবার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। এই ঢাকা শহরটাকে যদি বসবাসের যোগ্য করতে হয়, তাহলে সবচেয়ে জরুরি কোন পদক্ষেপটা নেওয়া দরকার আপনার মতে? আপনি কি ভাবছেন? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।